রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাত্তা এনসিপি। চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বেঁধে দেওয়া হচ্ছে 260টি ওষুধের দাম। সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন, রক্ষা পাচ্ছে না রাতারগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন। এবং কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, বৃষ্টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি আরিফুল ইসলাম সাহাব। রাজনীতির মাঠে ইতিমধ্যে দৃশ্যমান দুটি জোট। বিএনপির সাথে আছে গণতন্ত্র মঞ্চের 6টি দল ও 12 দলীয় জোট সহ সমমনা দলগুলো। আর জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট। বিশ্লেষকরা বলছেন দুই জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে তৃতীয় জোট করতে পারে এনসিপি। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কয়েকদিন আগের বিএনপির শীর্ষ এই নেতার বক্তব্যে স্পষ্ট জামায়াত ও বিএনপির জোট হচ্ছে না আসন্ন নির্বাচনে। তবে এবার ধানের শীর্ষের সঙ্গী কারা সেটির আভাস মিলেছে। দেশটি আমাদের সকলের। সপ্তাহখানেক আগে 2 ধাপে 42টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন ও পরবর্তীতে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন সবকিছুতেই তারা তার যে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সাথী যারা আছে তাদেরকে নিয়েই করবেন বলে তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাই বিশ্বাস করতে চাই। এর মধ্যে 6টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ রয়েছে বিএনপির জোটে। আর আগে থেকে 12 দলীয় জোট তো আছেই, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ধানের শীষ নিয়ে। আমাদেরকে বলছেন যে আপনারা প্রস্তুতি নেন নির্বাচনের। অতীতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি। জোটবদ্ধ নির্বাচন করব, জোটবদ্ধ সরকার গঠন করব, এটা উনি আমাদেরকে বলে, এটা উনি সবসময় বলছেন। বিএনপির সাথে অতীতে আন্দোলনে যেমন ছিলাম, এই নির্বাচনেও আমরা একসাথে থাকব এবং একই প্রতীক নিয়ে, বিএনপির যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখন কতগুলি সিট বা কিছু সেইগুলি নিয়ে আলাপ হয় নাই এখন। এদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট, যেখানে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট ও নেজামে ইসলামের মতো দলগুলো। মতপার্থক্য ভুলে ভোটের মাঠে এবার সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের অপেক্ষায় তারা। ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে ছোটোখাটো বিষয়ে যে মতপার্থক্য আছে, এটা এখানে খুব একটা কার্যকর হবে না। হ্যাঁ, তবে এই সমস্ত বিষয়কে কোনো দল, কোনো গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করবে, তারা এবার সুবিধা করতে পারবে না। একটা পোলারাইজেশন হবে এবং ইসলামের পক্ষের শক্তিটা একটা বড় রকমের শক্তি নিয়ে মাঠে নামবে। তবে এই দুই জোটের সাথেই লিয়াজও রয়েছে কোনো দলের, যারা জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এখন পর্যন্ত আমাদের নেতা কর্মীদের স্পিরিটের জায়গাটা হচ্ছে যে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধর্মভিত্তিক দলগুলোর জোট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রিক জোটের মধ্যে যাওয়ার আমাদের চিন্তাভাবনা নাই। এরকম জাতীয় জায়গা থেকে কোনো বোঝাপড়ার ভিত্তিতে কোনো জোট হয় এবং যদি কোনো রাজনৈতিক মেরুকরণ হয়, সেক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দৃশ্যমান এই দুই জোটের বাইরে হতে পারে আরেকটি জোট, যার নেতৃত্ব দেবে এনসিপি। 3টে রাজনৈতিক শক্তির মধ্যে 2টো রাজনৈতিক শক্তি যদি জোটবদ্ধ হয়, তৃতীয় যে শক্তি সেও নিশ্চয়ই চেষ্টা করবে একটা জোটবদ্ধ হওয়ার জন্য, যাতে করে তার শক্তিও কিছুটা বাড়ে। আবার এমনও হতে পারে যারা বিএনপি জোটে যেত বা যারা জামাতের জোটে যেত, তাদের কেউ মিলে এনসিপির সাথে মিলে একটা তৃতীয় জোট হতে পারে। আর রাতের ভোট ও আমিডামি নির্বাচনের বৈধতা দেয়া দল জাতীয় পার্টির অবস্থান বরাবরের মতোই অস্পষ্ট।
সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীর সন্দেহে 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে উৎসুক জনতা। পরে তাদের হেফাজতে নেওয়া হয়। ডিএমপি রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য অবস্থান নিয়েছেন তারা। পুলিশ জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতাকারী, সন্ত্রাসী বা ওই যে ছিনতাইকারী সন্দেহ আমাদের কাছে বলছিল, যখন দেখি যে মারামারি হচ্ছিল, পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম ছিনতাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি যে এরকম আসলে তারা ছিনতাইকারী বা অন্য কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে ওষুধ ও হার্টের রিং এর দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেঁধে দেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার 80% ঔষধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। বাংলাদেশে স্বাস্থ্য খাতের সমস্যা সীমাহীন। সেই সমস্যা মোকাবিলার চেষ্টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দাবি, কিছু সমস্যা সমাধান তারা করতে পেরেছেন। সম্প্রতি হার্টের 10 ধরনের করোনারি স্টেন্টের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা কার্যকর হবে 1 অক্টোবর থেকে। একইভাবে 33 প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর হার 50% পর্যন্ত। শিগগিরই 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইডিসিএল যেতে সক্ষমতা ছিল না, ওরা এই যেইটুকু ওষুধ তারা নিজেরা তৈরি করতো, ওইটুকু বাদে বাকিটা প্রাইভেট সেক্টর থেকে কিনতো। তাইলে সেই ওষুধের দাম সে আবার যখন হাসপাতালকে দিত আর একটু বেশি দামে চলে যাচ্ছে, কারণ তার তো প্রকিউরমেন্ট খরচ আছে। এখন কি তার কোনোটাই করতে হবে না, পুরো খরচটাই তার বেঁচে যাবে। সে নিজে প্রোডাক্ট করবে, সেটা হাসপাতালে দিবে। সরকারি হাসপাতালে মোট চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের লক্ষ্যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও কিছু ওষুধের দাম আমরা ফিক্স করে দেব, সেটা বেসিক ওষুধ, সেটা আমরা ধরে নিচ্ছি 260 কিংবা 255 মতন হবে। এখন আমরা এগুলো কাজের মধ্যে আছি। WHO আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমরা একেবারে আইনগতভাবে নিয়মবিধি মেনে আমরা এগুলো করব। অসংখ্য মানহীন মেডিকেল কলেজের প্রভাব ইতোমধ্যেই পড়েছে স্বাস্থ্য খাতে। মেডিকেল কলেজের মানোন্নয়ন তথা দক্ষ ও মানবিক চিকিৎসক গড়তে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সিট কমিয়ে দিতে সরকারি এবং একইভাবে বেসরকারি, তার জন্য আমরা কিছু মার্কস ইন্ডেক্স আমরা তৈরি করেছি। সেই অনুযায়ী কোনটা কমাবো আমরা এখনো জানি না, কিন্তু আমরা কমাবো, এটা ঠিক। আমরা সরকারিও কমাবো, বেসরকারিও কমাবো, এবং কোন মান উন্নয়নের জন্য। যুগ যুগ ধরে পদোন্নতির বঞ্চনা নিয়ে অভিযোগ চিকিৎসকদের। সেই সংকট কাটাতে দেশের ইতিহাসে 10,000 চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকরের কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। আমাদের জনবলের সমস্যা আছে, আপনারা জানেন, অপূর্ত শূন্য পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু এই বাল্কটা যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছে দিতে পারি, তো আমরা কিন্তু আপনারা জানেন ছুটির দিনেও আমরা প্রমোশন নিয়ে কাজ করছি ম্যাডামের নির্দেশে। এদিকে আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছর বয়সীদের টাইফয়েডের টিকা দেবে সরকার। 18 দিনের ক্যাম্পেইনে প্রথমবার 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবার সিদ্ধান্ত সরকারের। কারণ এই বাচ্চাগুলো বাদ পড়ে গেলে তো আসলে হয়তো আমারই ভাগ্না ভাগ্নি নাতি নাতনিরাই বাদ পড়ে,
সুতরাং এখানে সবারই কাজ করার সুযোগ আছে। তবে সরকারি হাসপাতালে জনবলের তীব্র সংকট, বেসরকারিতে সেবায় উচ্চমূল্য, পরীক্ষা নিরীক্ষার মান নিয়ন্ত্রণ, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তোষজনক ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ আছে। 10 থেকে 20 পর্যন্ত মানে 10 দিনের মতো। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সব মামলায় জামিন পেয়েছেন সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। জামিননামার কাগজ যাচাই বাছাইয়ের পর তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সবশেষ পল্টন থানায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে জামিন পেয়েছেন তিনি। গেল 5 আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। গত বছরের 27 অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়ায় পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র্যাব জানায় সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 থেকে 250 কোটি টাকা, যা উদ্ধারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাতটা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর, এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডেড একটা দেখেছেন, এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা, বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা, বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে, যেন এটা যাতে বোঝা না যায় এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর। সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি ও সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহালগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকেই দুষছেন পরিবেশ কর্মীরা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বাংলাদেশের নির্মাণ শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি। সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন, ধলাই সহ বেশিরভাগ বালু মহালের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গাতে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন, রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করি, অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আসিল বাঙ্গিয়া ইটা তো অনেক গাছাই নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ মাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে হয়। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরও কি লাইট এগুলো দেখানোর পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে, তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয়, সেই টাকার একটা অংশ তারা
প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয় সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয় বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন সিলেট। কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়ছে পানি, ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে বন্ধ রাখা হয়েছে 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিস্তারিত আব্দুল আলিমের ক্যামেরায় মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদনে। গেল এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বাড়ছে, ফলে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মধ্যে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বুধবার পর্যন্ত কুষ্টিয়ার পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার নতুন করে পানি বেড়েছে আরও 4 সেন্টিমিটার। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার সীমান্তবর্তী দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পানিবন্দী। এতে দুর্ভোগ বেড়েছে গৃহপালিত গবাদি পশুরও। এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও 573 হেক্টর চরের আবাদি ফসলি জমিও। বন্যার পানি আজ প্রায় মাসখানিক থেকে আছে আমাদের এখানে। এখন আমরা না পারছি যে এদিক যাইতে, না পারছি যে ওদিক যাইতে। পুকুরে মাছ ভাইসে গেছে, আরও অনেক অনেক জায়গা তো ডুবে গেছে। অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে কেউ জায়গায় জায়গায় চলে যাচ্ছে। আমাদের স্কুলে পানি অনেক, তার জন্য আমরা ক্লাস করতে পারি না, তার জন্য আমাদের স্কুল বন্ধ দিয়েছে। এলাকাবাসীরা জানান পানি বেড়ে তাদের দুর্ভোগ বাড়লেও পানিবন্দী এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এতে অসন্তুষ্ট তারা। উঁচু জমিতে সেই ধানগুলো তলায় গেল। এখন এমনই অবস্থা, মানুষের গরিব মানুষের খাদ্য খাবারের সংকট হয়ে পড়ছে। চোখে পড়ার মতো এরকম কোনো ত্রাণ আসে নাই। মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থায় বেশি সমস্যা। ধান সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। প্রশাসনিক কর্মকর্তারা জানান যেসব এলাকায় পানি বেড়েছে তাদের যথাযথ ত্রাণ সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান পদ্মায় পানি বাড়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, তবে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকা রাখা হয়েছে বাড়তি নজরদারিতে। পানি বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। তো আমরা যে পানি বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমরা সজাগ আছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়ায় বিপদসীমার মাত্র 0.86 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পদ্মার পানি। এখন কুষ্টিয়া। টানা বৃষ্টিতে রাজশাহীর বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে কেজিতে মাছের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে সপ্তাহ ব্যবধানে মেহেরপুরের সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। বাড়তি গরু ও খাসির মাংসের দামও। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর পবা উপজেলার বায়া বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং মেহেরপুর হোটেল বাজার থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। তবে শুরুতে রাজশাহীর বাজারের খবর জানবো। আর রাকিব, সেখানকার ছুটির দিনে বাজারে আজকে ক্রেতা সমাগম কেমন দেখছেন? মাছের দরদাম কেমন? আসলে বর্ষার সময় স্বাভাবিকভাবেই যে জলাশয়গুলো রয়েছে এবং পুকুর রয়েছে সেখানে পানি বেশি থাকে। আপনি জানেন যে
রাজশাহী জেলায় প্রায় 50,000-এর বেশি পুকুরে মাছ চাষ করা হয় এবং প্রত্যেকটিতে এখন প্রায় টইটুম্বুর অবস্থা পানির, যার কারণে মাছ ধরতে খানিকটা বেগ পেতে হয় এবং যেই সমস্ত গাড়িতে করে আসলে মাছ নিয়ে আসা হয় সেখানে প্রায় 400 থেকে 500 যে মন মাছ নিয়ে আসা হতো সেখানে কিন্তু এখন 300 থেকে 250 এইরকম অল্প সামান্য মাছ কিন্তু আসলে ধরতে পারছেন, বিধায় মাছের পরিমাণ আসলে কমেছে। এই অবস্থাতে আসলে যেহেতু বাজারে সরবরাহ কম, যার কারণে কিন্তু মাছের দামটি বেড়েছে। যেমন আমরা গেল সপ্তাহ থেকেই দেখছি এরকম দাম বৃদ্ধিটি, এবং এই ক্ষেত্রে যেই মাছ আসলে রুই মাছ 2 কেজি বা 2.5 কেজি মাছগুলো 300 থেকে 350 টাকায় পাওয়া যেত, আজকের বাজারে কিন্তু সেটি 400 450 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। কাতলা যেগুলো প্রায় 2.5 থেকে 3 কেজি অথবা 5 কেজি ওজনে, সেগুলো আমরা এর আগে 400 450 টাকা দাম দেখেছি। আজকের বাজারে এই কাতল মাছটি কিন্তু দাম প্রায় 600 টাকা কেজি। এবং একই সাথে রাজশাহীর বাইরে বগুড়া, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় আসলে এই মিঠা পানির মাছের চাহিদা বেশি থাকায় সেখান থেকে যে পাইকাররা এসেছেন সেই পাইকারদের যে চাহিদা সেই এবং স্থানীয় বাজারে যেগুলো বিক্রি হয়, উপরন্তু আসলে আজকে ছুটির দিন শুক্রবার, সব মিলিয়ে আসলে মাছের বাজারে আসলে চাহিদাটি বেড়েছে এবং এই চাহিদার কারণে যে যোগানের স্বল্পতা সেই জায়গাটা থেকে আসলে মাছের দাম বেশি। এই মিরকা মাছটি আজকের বাজারে আমরা বিক্রি হতে দেখেছি প্রায় 300 350 টাকা কেজি, যেখানে 1.5 কেজি ওজনের মাছ এর আগে আমরা লক্ষ্য করেছি 180 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা কেজি দর পর্যন্ত আমরা পেয়েছি। আমরা একটু ডান পাশের দিকে একটু দেখাতে চাইবো আপনাদেরকে যে এখানে আসলে যে চৌবাচ্চাগুলো রয়েছে সেখানে পানিতে করে আসলে মাছ রাখা হয় যাতে করে আসলে মাছ জীবিত থাকে, এবং এই জীবিত মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বাজারগুলোতে বেশি থাকে। এবং একই সাথে নসিমন বা ভুটভুটিতে করে বিশেষ পদ্ধতিতে আসলে যেই মাছগুলো নিয়ে আসা হয় সেই মাছগুলোর আসলে দাম বেশি থাকে, এবং এভাবেই কিন্তু আসলে হাক ডাকের মধ্য দিয়ে সকাল থেকে আসলে মুক্তি রাজশাহীর বায়া বাজারে মাছের বেচাকেনা বাড়ছে, এবং যেহেতু যোগানের স্বল্পতা রয়েছে এই সময় পুকুর থেকে মাছ কম ধরতে পারছে, যার কারণে কিন্তু আসলে দাম বেড়েছে। তো এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। মাছ বাজারের পর এবারে আমরা মাংসের বাজারের খবর জানবো। মুন্না, মেহেরপুরে মাংসের দাম বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, এবং এই যে বাড়তি দাম এই বিষয়ে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি মেহেরপুরে গেল কয়েক মাস ধরেই কিন্তু চড়া গরু এবং খাসির মাংসের বাজার, আবার গত এক সপ্তাহ ধরে কিন্তু ঊর্ধ্বমুখী সব ধরনের মুরগির দামও। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, কোথাও কোথাও 800 টাকা করে বিক্রির কথাও কিন্তু আমরা শুনেছি। এর পাশাপাশি খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, যেটি গত কয়েক মাস আগেও কিন্তু 950 টাকা বা 900 টাকা ছিল। গরুর মাংস 700 থেকে 750 টাকা ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 750 থেকে 800, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। এর পাশাপাশি আমি যদি মুরগির কথা বলি, মুরগির বাজার কিন্তু সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা করে। আজকের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 160 টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে। এছাড়াও সোনালী মুরগি কেজিতে 50 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 320 টাকা, যেটি গত সপ্তাহেও ছিল 270, সর্বোচ্চ 280 টাকা করে। এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত মান ভেদে বিক্রি হচ্ছে লেয়ার মুরগিটা। এছাড়াও দেশি মুরগির বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী, দেশি মুরগি বিক্রি হচ্ছে আজকে 550 থেকে সর্বোচ্চ 600 টাকা। এর পাশাপাশি আমি যদি মহিষের কথা বলি, মহিষের মাংস কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা করে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গোখাদ্য এবং পোল্ট্রি ফিডের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে খাসির মাংসের বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিদিনই কিন্তু মাংসের দাম বাড়ছে। সেই ক্ষেত্রে বাজার মনিটরিং এর মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা না যায়, সেই ক্ষেত্রে মাংসের বাজার কিন্তু আরো বাড়বে বলে তারা জানিয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। দুর্গম পাহাড়ের সূচনা হতে চলেছে নতুন যুগের। আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কতা প্রকল্পে পাল্টে যাচ্ছে দুর্যোগ মোকাবেলার ধরন, একই সাথে কমছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। ইউরোপীয় কমিশনের সহায়তায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে এই প্রকল্প পাহাড়ে পৌঁছে দিচ্ছে আগাম সতর্কতার বার্তা।
বান্দরবানের দুর্গম কিছু জনপদ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল করিম, আর ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। বান্দরবানের নাইখংছড়ির দুর্গম এক পাহাড়ি পাড়া। প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গত কয়েক দশক ধরে এখানে বসবাস মারমা জনগোষ্ঠীর। আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির ফোঁটা হয়ে নামতেই পাড়া জুড়ে নামে পাহাড় ধসের ঝুঁকি বা আতঙ্ক। পাহাড়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে অসংখ্য বসতি, যেখানে পৌঁছয়নি প্রযুক্তি, নেটওয়ার্ক বা যোগাযোগের ছোঁয়া। আগাম সতর্কবার্তা না আসায় বর্ষায় তাই মনোমুগ্ধ করে পাহাড় হয়ে ওঠে ভয়ঙ্কর। জেলা প্রশাসনের হিসেবে গত 15 বছরে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে প্রাণ গেছে 350 জনের। পাহাড় ভাঙে গেছে, আমরা ভয়ে লাগে, তার জন্য ঘুমাতে পারে না। মিষ্টি পড়ছে, ওই মিষ্টি পড়ার জন্য এই পাহাড়ে ভাঙেছে। এখন আমাদের দুর্যোগের জন্য খুব বিপজ্জনক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে এ সময় দমকা হাওয়া ও বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোবাইলে এসেছে খুদে অডিও বার্তা, দেয়া হচ্ছে আগাম বৃষ্টি ও দুর্যোগের সতর্কতা, যা শুনছেন দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত স্থানীয় 2 স্বেচ্ছাসেবক। পাহাড়ের এই যৌথ খামার পাড়ায় মোবাইল নেটওয়ার্ক ও স্মার্টফোনের সুবিধা কম থাকায় সেই বার্তা স্থানীয় ভাষায় আগাম পৌঁছে দিতে সশরীরে ছুটে এসেছেন স্বেচ্ছাসেবকেরা। ইউরোপীয় কমিশনের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের মাধ্যমে বান্দরবনের লামা ও নাইখংছড়ির অন্তত 6000 মানুষ আগেই জানতে পারছেন পাহাড় ধসের ঝুঁকির খবর, যেখানে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় একটি সংস্থা। আমাদের স্থানীয় জনগণকে সতর্ক হওয়ার জন্য আমি মারমা ভাষা ট্রান্সলেট করে থাকি, সেই কারণে তারা বুঝতে পেরে আমাদের ভলান্টিয়ার আছে, তাদেরকে সহযোগিতা করি। দেখি বলে মোবাইলে, তাই জন্য এখন কোনো ঝুঁকিপূর্ণ আমরা হয় না, আমরা আগে থেকে নিরাপদ স্থানে চলে আসি। 3টি অটোমেটিক ওয়েদার স্টেশন বসানোর প্রক্রিয়াধীন। এই অটোমেটিক ওয়েদার স্টেশনগুলো যখন বসবে তখন আরও বেশি পরিমাণ আবহাওয়ার তথ্য, উপজেলা ভিত্তিক তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জেনারেট করতে পারবে, উৎপাদন করতে পারবে। দুর্গম পাহাড়ে ধীরে ধীরে দুর্যোগ মোকাবেলায় নতুন যুগের সূচনা হতে চলেছে। সরকারি ও বেসরকারি সহায়তায় আগাম বার্তা মুঠোফোন বা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যেমন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নিজস্ব ওয়েদার স্টেশনের মতো বড় প্রকল্প। ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আগেভাগে যেমন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারছে, তেমনি পরিবর্তন আসছে পাহাড়ের দীর্ঘদিনের দুর্যোগ মোকাবেলার সংস্কৃতিতেও। নাইখংছড়ির হর্টিকালচার সেন্টারে স্বয়ংক্রিয় একটি ক্ষুদ্র ওয়েদার স্টেশন, যেখান থেকে বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে স্থানীয় কৃষকদের চাষাবাদে আগাম তথ্য দেয়া হয়। প্রকল্পের আওতায় এমন অটোমেটিক ওয়েদার স্টেশন এবার পাহাড় ধসের ঝুঁকি শনাক্তে বসানো হবে বান্দরবনের লামা ও নাইখংছড়ি উপজেলায়। অটোমেটিক ওয়েদার স্টেশনকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে এই দুর্যোগের ফলে যে এই এলাকার মানুষ, বিশেষ করে ভূমিধসে যে বিপন্ন, তা অনেক বহুলাংশে কমে যাবে। আমরা আমাদের যে ভলান্টিয়ারগুলো রয়েছে, ভলান্টিয়ারকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেই মেসেজটা আবার দিচ্ছি। ওনারা আমার এলাকা যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, ওইখান থেকে ওই ঘরবাড়ি থেকে ওনারা সরিয়ে আশ্রয়ন প্রকল্পতে নিয়ে আসতেছে। বৃষ্টিপাতের রেকর্ড 150 থেকে 250 মিলিমিটার ধরা পড়লেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হবে সতর্কতা। ফয়সাল করিম, এখন বান্দরবান। কুমিল্লার প্রবেশ পথগুলো খানাখন্দে ভরা, নাজেহাল পরিবেশে সুস্থ মানুষও যেন অসুস্থ হয়ে পড়েছেন, অথচ খুব বেশি দিন হয়নি সড়কগুলো সংস্কার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে কম দামি কাঁচামাল ব্যবহার করায় কমে গেছে সড়কের স্থায়িত্ব। তবে সওজ ও সিটি কর্পোরেশনের আশ্বাস দ্রুত সংস্কারের। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লায় প্রবেশের অন্যতম প্রধান সড়ক আলেখারচর থেকে শাসনগাছা। দুর্গাপুর থেকে শাসনগাছা ফ্লাইওভার পর্যন্ত সড়কটির প্রায় 2 কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা গর্ভবতী মানুষে গেলে হাসপাতাল নাম লাগতো না, এনে মারা দেব মানুষে। হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা আছে, তাদের যে কত দুর্ভোগ পরিচালিত হয় এটা একমাত্র ভুক্তভোগীরা জানেন। এই আলেখাচার বিশ্ব রোড থেকেই মনে করেন যে আপনার পুলিশ লাইন পর্যন্ত একবারে যাওয়াই যায় না ভাই, একটা ডিম মারতে সারাটা দিন চলে যায়। এবং কি মনে করেন গাড়ি অনেক সময় উল্টে থাকা, আমরা দোয়ানপাট করতে পারি না, মানুষ একটা চলাফেরা করতে পারে না। কুমিল্লা নগরীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে ব্যবহার হয় কোটবাড়ি বিশ্ব রোড থেকে টমসন ব্রিজ ও মেডিকেল পর্যন্ত সড়কটি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, মেডিকেল কলেজ, বার্ড সহ কোটবাড়ি পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যাতায়াতকারী, যাত্রী, চালক, বিশেষ করে অসুস্থ ও প্রবীণরা পড়ছেন বিপাকে। গাড়ির অবস্থা শেষ, নিজের অবস্থা একদম মনে করেন একদিন চালাইলে আর 6 দিন চালান না গাড়ি। রাস্তা ভালো নেই, গাড়ির কল করতে জুটটা যা। অনেক লোক অটোলে উল্টে পড়ে। আমার নজরে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা দেখি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এদিকে টমসন ব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায়। ড্রেনেজ সহ 15 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিতে চাইলেও সিটি কর্পোরেশনের কাজ থেমে গেছে অধিদপ্তরের চিঠিতে। সিটি কর্পোরেশন বলছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কাজ শুরু হবে। তবে অধিদপ্তর জানিয়েছে টেকসই মেরামতের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই শুরু হবে কাজ শুরু করার 2-3 দিনের মধ্যেই কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে কিন্তু লিখিত সিটির মাধ্যমে ওনাদের আপত্তি জানাই এবং আমরা কাজ সাময়িকভাবে আমরা অফ রাখি এবং আমরা মন্ত্রণালয় এই বিষয়ে সিটি কর্পোরেশন যাতে কাজটি করতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু মিনিস্ট্রিতে আমরা ছিটে দিই এবং আমরা আশা করছি এটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি এটা দ্রুত কিন্তু এটা অনুমোদন হয়ে আসবে। ঠিকাদার নিয়োগ করতে পারলে হয়তো এই যে ওখানে আমরা রিজিট পেমেন্ট করবো আর ওই ফ্লাইওভারের পর থেকে কংক্রিটের পেমেন্ট করে দেবো, তো সেটা করে দিলে হয়তো বা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যেটা আপনি কোটবাড়ি থেকে যেটা বললেন মেডিকেল কলেজ পর্যন্ত, এইটাও আসলে আমাদের একটা প্রোগ্রাম আছে পিএমপি, এটাতে অন্তর্ভুক্তির জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি। কোটবাড়ির সড়কটির নির্মাণ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। নির্মাণকালেই লেগেছিল প্রায় 2 বছর। নির্মাণকালে ভোগান্তির স্মৃতি এখনও ভোলেনি যাত্রীরা। স্থানীয়দের মতে টেকসই নির্মাণ না হলে এমন সড়কই পরিণত হবে জনগণের প্রধান দুর্ভোগে। প্রতিদিন হাজারো যানবাহন শহরে প্রবেশ করে এই দুটি গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। শরীয়তপুরের নড়িয়া থেকে 5টি বালতিতে রাখা অন্তত 30টি হাত বোমা উদ্ধারের পর তা ধ্বংস করেছে বোমা ডিসপোজাল ইউনিট। আর 15 আগস্ট নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব বোমা বানানো হতে পারে বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার রাত 12:30টার পরে 2 ধাপে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় এসব বোমা। এর আগে ঢাকা থেকে যাওয়া পুলিশের বম ডিসপোজাল ও অ্যান্টি টেররিজম ইউনিটের 7 সদস্যের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন তারা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াগাছা গ্রামের প্রবাসী মিলন মাতবরের পরিত্যক্ত ঘর থেকে এসব বোমা উদ্ধার করা হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধ নয়, বরং শুক্রবার শান্তি আলোচনার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের সূচনা করতে চান বলে মনে করেন বিশ্লেষকরা। তারা জোর দিয়ে বলছেন, ট্রাম্পের উদ্দেশ্য ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধ করা হলেও আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়েই মাথা ঘামাচ্ছেন পুতিন। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার যোগ হচ্ছে মস্কো। তবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের দাবি, পুতিনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা আছে ট্রাম্পের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 6 মাসের কিছু বেশি সময় পর তার নেতৃত্বেই শান্তি আলোচনায় বসতে রাজি রুশ প্রেসিডেন্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা, উদ্দেশ্য অবিলম্বে ইউক্রেন সংঘাত বন্ধ করা। যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ওয়াশিংটন এই আলোচনার মধ্য দিয়ে সংঘাত বন্ধের পথ খুঁজলেও রুশ প্রেসিডেন্টের চাওয়া একেবারেই ভিন্ন, বলছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। শুক্রবার আলাস্কায় বৈঠকের ঠিক আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট আরও একবার বলেছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেন সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে না মস্কো।
বরং এই আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের একটি অধ্যায় শুরু করতে চান পুতিন। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবল থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রস্তাবও দিতে পারেন রুশ প্রেসিডেন্ট। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের স্বার্থে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব আমলে নিতে পারেন পুতিন। Trump got increasingly disappointed with Putin, but Putin does appear to think that this summit is much more about bilateral relations. Yes, he talked about the energy being put into trying to find a solution to the Ukraine conflict, which he started. এছাড়াও আলোচনায় আসছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের অন্যতম প্রতিপক্ষ চীন ফ্যাক্টরও। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর নিজেদের নিরপেক্ষ অবস্থান নিয়ে একাধিকবার বার্তা দিলেও ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার অস্ত্রশিল্প উন্নত করতে নানাভাবে সহায়তা করে আসছে চীন। পাশাপাশি রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এসব বিষয়েও শুক্রবারের শান্তি আলোচনায় প্রাধান্য পাবে বলে মত বিশ্লেষকদের। এদিকে রুশ প্রেসিডেন্টের এমন পরিকল্পনা ট্রাম্পের অজানা নয় বলেও ধারণা করছেন কোনো বিশ্লেষক। তারা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কোনো শর্ত দিলে পুতিন তা মানবেন কিনা এ নিয়ে সংশয় আছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সমঝোতার ক্ষেত্রে ট্রাম্প কতটা নমনীয় হবেন সে প্রশ্ন থেকেই যায়। That Trump be very aware of how Putin has broken his word in the past, blown past agreements, agreed to things that he didn't sincerely believe in. That might not be exactly news to Donald Trump. I think he's vaguely aware of that, but I think it's just a message that the European leaders are going to drive home. ইউরোপের নেতারা একদিকে বলছেন আলাস্কার বৈঠক থেকে আসতে পারে নির্ভরযোগ্য সমাধান সূত্র, আবার অন্যদিকে ভয় পাচ্ছেন ইউক্রেনে দখলকৃত অঞ্চল ভাগাভাগির শর্ত দিতে পারেন পুতিন। এমন পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাম্প কোন দিকে ঝুঁকবেন তা স্পষ্ট নয়। তবে আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে ইউক্রেন যে নমনীয় হবে না তার আভাস দিয়েছেন জেলেনস্কি। এমন পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কি পদক্ষেপ নেন সেটিও গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অনূর্ধ্ব-19 দল শুধু বিশ্বকাপ কেন্দ্রিক নয়, জাতীয় দলের পাইপলাইন তৈরিতেও নজরে রাখা হয় তাদের। পাওয়ার হিটিং কোচ আনা এই ক্রিকেটারদের উপকার হবে জানিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান হাবিবুল বাশার সুমন জানালেন, মূলত যারা ক্রিকেটারদের ট্রেনিং করাবে তাদের প্রশিক্ষণ দিয়েছেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। রেজাউল করিমের প্রতিবেদন। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ফিরেছে ঢাকায়। ফিরেই নতুন সিরিজের ঘোষণা পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল। সেপ্টেম্বরে 5 ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশের যুবারা। সফল একটি সফর শেষ করে আসার পর দলটিকে নিয়ে আশাবাদী ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবি কর্তারাও। অনূর্ধ্ব-19 দল থেকে শুধু বয়সভিত্তিক বিশ্বকাপের প্রস্তুতিই নয়, জাতীয় দলের পাইপলাইনও হবে সমৃদ্ধ। আন্ডার-19 টিমটা নিয়ে শুধু আমাদের পরিকল্পনা শুধু ওয়ার্ল্ড কাপ নিয়েই নয়, তাদের নিয়ে আসলে পরিকল্পনা আমাদের আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি ওভারঅল। এবং আমরা তো তাদের ডেভেলপ করছি, তারা যদি ওয়ার্ল্ড কাপে ভালো করে খুব ভালো, বাট এখান থেকে যদি আমরা কিছু খেলার ভবিষ্যতের জন্য দিতে পারি ন্যাশনাল টিমে, সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। 28 দিনের চুক্তিতে দেশে এসে কাজ শুরু করেছেন বিসিবির নতুন নিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। এরই মাঝে দেশীয় কোচদের নিয়ে বিশেষ সেমিনার করেছেন উড। অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররাও পাবেন এর সুফল। জুলিয়ান উডস এখানে এসেছেন বাংলাদেশ দলের খেলার দিনে কাজ করতে, ওমেন্স টিম নিয়ে কাজ করেছেন, হয়তো আন্ডার-19 ছেলেদের সাথে 2 দিন কাটাবেন। তিনি এসেছেন শুধু প্লেয়ারদের সাথে আসলে কাজ করার জন্য, পাওয়ার হিটিংয়ের বিষয়টা তার যে মেথডটা সেটা দেখানোর জন্য। সো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যারা লোকাল কোচেসরা আছেন, আপনি জানেন যে এখন কিন্তু আমরা কোচেসদের এডুকেট করার একটা প্ল্যান নিয়েছি সারা বাংলাদেশ জুড়ে। আমাদের যারা কোচেস আছেন তারা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন, আমাদের ডিস্ট্রিক্ট কোচেসদের নিয়ে কাজ করছেন। সামনে আমরা লেভেল 1 লেভেল 2 করব। সো যে অ্যাডভান্স কোচিংটা, এই জুলিয়ান উডসের যেই মেথডটা, সেটা কীভাবে কোচেসরাও দেখতে পারেন, তাদের সাথে আলোচনা করার জন্য আসলে এটা করা হয়েছে। দিন দিন পারফরমেন্সের পাল্লা ভারী হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের। সামনে আছে দেশের বাইরের পাশাপাশি হোম সিরিজ। এসব সিরিজেও ইতিবাচক ফলাফল তৈরি করবে ক্রিকেটাররা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে কাটটা এনসিপি। চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ে, বেঁধে দেওয়া হচ্ছে 260টি ওষুধের দাম। সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন, রক্ষা পাচ্ছে না রাতারগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন।
এবং কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।